নমস্কার বন্ধুরা, আজকের গল্প অসীম ভৌমিকের লেখা ভোজন রসিক সংঘ। একটার পর একটা রসগোল্লা ধরছেন দু আঙুলে শাশ্বতদা। হাঁ করছেন মুখ, তারপর হাঁ মুখ দিয়ে সুরুত করে ঢুকিয়ে দিচ্ছেন এক একটা রসগোল্লা। ঠিক যেন স্ট্রাইকারের ব্যাগ ভলিতে বল ঢুকে যাচ্ছে গোলের জালে। খেতে খেতে হাত নাড়িয়ে পরিবেশনকারীকে আরও রসগোল্লা দেওয়ার ইঙ্গিত জানান শাশ্বত। তারপর খাওয়া থামিয়ে রঞ্জুকে বলেন, খাওয়ায় আমায় হারাবে এত সোজা? যতই বাম্পার আর গুগলি দাও, রান আমি তুলবই, আউট করতে পারবে না। শাশ্বতদার খাওয়া দেখে রঞ্জু হাসতে থাকে। শাশ্বতদা তখন ঘাড় নাড়তে নাড়তে বলেন, আমি আর কি এমন খাই? খেতে নামার গুরুদেব, আমার সবচেয়ে প্রিয়জন দুর্বাদল চক্রবর্তী। দুর্বাদল চক্রবর্তী? চিনলাম না তো, উনি এখন কোথায়? দুর্বাদল এখন পরলোকে, বাজি ধরে সেঞ্চুরি করতে গিয়েই স্ট্রোক। সেঞ্চুরি করতে গিয়েই স্ট্রোক? কীরকম? বুঝলে ভাই, একে 60 বছর বয়স, তার উপর ভোজন রসিক। ওই বয়সে দাদা আমার একসঙ্গে 50টা রাজভোগ খাওয়ার ধাক্কা সামলাতে পারলেন না। রঞ্জুর চোখ মুখের অবস্থা দেখে শাশ্বত বলেন, বুঝতে পেরেছি ভায়া, একজন ভোজন রসিক কেন আমার সবচেয়ে প্রিয়জন তা তোমার মাথায় ঢুকছে না। শোনো, প্রতিটি মানুষ খেটে চলেছে, তাই না? ছেলেমেয়েরা পড়াশোনা করছে, চাকরি বা ব্যবসা করে রোজগারের আশায়। চোরেরা চুরি করছে, পকেটমারেরা পকেট কাটছে। অফিস আদালতে আমরা খেটে চলেছি, কিন্তু কেন? তা তো ওই উদরপূর্তির জন্য। তা উদরপূর্তি যখন জীবনের আসল ব্যাপার, তখন এই ব্যাপারে যে চ্যাম্পিয়ন তাকে বাহবা দেব না কেন? সেই মানুষটিকে সবচেয়ে প্রিয় বলবো না কেন? যোগ্য মানুষকে যোগ্য সম্মান দিতে দোষ কোথায়? আরে বাবা, খাওয়ার জন্যই তো সব। খেতে পারা কি এতই সোজা? দেখো না, হলুদ ঝোল ভাত খেয়ে কীরকম ঢেকুর তুলছে আমার বয়সীরা, সেখানে আমি কেমন বাউন্ডারির পর বাউন্ডারি হাঁকিয়ে যাচ্ছি। তবে আমার একটু ভুলে বোল্ড আউট হয়ে গেলেন আমাদের দুর্বাদলদা। বাউন্ডারির সীমানায় ক্যাচ উঠে গেল আর কি। 60 বছর বয়সে 50টা রাজভোগ খাওয়া কি সোজা কথা? ফলে খাওয়া শেষে মিনিট দুয়েকের মধ্যে টাটা জানালেন পৃথিবীকে। ভদ্রলোক মারা গেলেন? হ্যাঁ, তবে সম্মানজনক মৃত্যু। মাথা উঁচু করে মারা গেলেন। বলো, কে না বেশি খেতে চায়? থুতথুড়ে বুড়ো মানুষও কি মাংস মিঠাই মন্ডা খেতে চান না? কিন্তু ভয়, যদি বিগড়ে যায় বডি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বডির যন্ত্রপাতিতে মরচে পড়ছে। তবে আমাদের দুর্বাদলদা কোনো কিছুই পরোয়া করেননি। কি সাহস! জীবন যায় তো যাবে, বডির ঢিলে হওয়া নাটবল্টু ব্রেকডাউন হয়তো হবে, পরোয়া নেই। লাস্ট জার্নিটা করেছেন হাসতে হাসতে, গর্বের সঙ্গে। কি বলো? পাঁপড় পরিবেশনের আগে কনেকর্তা এসে বরযাত্রীদের বিনয়ে বিগলিত হয়ে জিজ্ঞেস করেন, আর কেউ কিছু নেবেন? নেব মানে? কখন থেকে হাত পেতে বসে আছি। আপাতত কিলো 2 দই আর গোটা 50 রসগোল্লা হলেই চলবে, তারপর দেখা যাবে। শাশ্বততার গলা বেশ গম্ভীর। বিষম খান কনেকর্তা। ততক্ষণে দইয়ের ভাঁড় নিয়ে ছুটে এসেছে পরিবেশনকারী। দইয়ের ভাঁড় 2 হাতে নেন শাশ্বতদা, মুখের কাছে তুলে ধরেন। ঢকঢক করে জল খাওয়ার মতো দই চলে যাচ্ছে পেটের ভেতর। শাশ্বতদার খাওয়া দেখে ভিড় জমে যায়। ভিড়ের মধ্যে থেকে একজন মন্তব্য করে, ভদ্রলোকের লিভার মনে হয় 2টো। 2টো নয়, লিভার আমার একটাই।
তবে কি ব্যাপার জানেন, টিপসের জোরে ডুব সাঁতার দিয়ে যাচ্ছি। কি টিপস দাদা, আমায় দিন না। রঞ্জুর গলায় অনুরোধ। দেব, নিশ্চয়ই দেব। তার আগে মন থেকে লজ্জা ভয় দূর করো। খেতে পারি না, তবে খাওয়ার ব্যাপারে আমার লজ্জা ভয় কোনোটাই নেই। ভাই, বেলুন আর ফুলিও না, ফেটে যাবে। ও ব্যাপারে আমি এখন কচি শিশু, ভয় কাটাতে পারলাম না। আর তুমি? কাকে এত ভয় করেন? ভয়? কি ব্যাপার বলো তো, টেলিপ্যাথি নাকি? যাকে ভয় করি সেই আসছে, রয়্যাল বেঙ্গল টাইগার। ওই যে সিঁড়ির দিকে তাকাও। কিছুটা দম নিয়ে শাশ্বত অনুনয় করে রঞ্জুকে বলে, ভাই, এ যাত্রায় বাঁচাও, এখন তুমিই ভরসা। তবে আমি যে এত খেয়েছি তা তোমার বৌদি জানবে কি করে? তুমি বদলি প্লেয়ার হয়ে এক্ষুনি নেমে পড়ো মাঠে, বুঝলে? এই দইয়ের হাঁড়িটা দু হাতে ধরো, অল্প অল্প চুমুক দাও, তারপর যা বলবো চুপচাপ শুনে যাবে আর ঘাড় নেড়ে যাবে আমার কথায়। রঞ্জু দেখে শাশ্বতদার স্ত্রী সরমা বৌদি সিঁড়ি দিয়ে নামছেন তখন। অবস্থা গুরুতর বুঝে রঞ্জু বলে, আমায় আবার ঝুটঝামেলায় জড়াচ্ছেন কেন? আরে ভাই, ঝুটঝামেলা কেন, শুধু অ্যাক্টিং করে যাবে। ভবিষ্যতে এ বিদ্যে কাজে লাগলেও তো লাগতে পারে। আর ভোজনের মতো মহৎ কাজে লুকোচুরি খেলায় কোনো অন্যায় নেই। তারপর খাওয়ার ব্যাপারে তোমায় কিছু টিপস দেব বলেছি না? তার বদলে আমায় বাঁচাও এ যাত্রায়। রঞ্জু বাধ্য হয়ে শাশ্বতদার কথা মতো দু হাতে দইয়ের ভাঁড় ধরে। একবার সরমা বৌদির দিকে তাকায়, পরক্ষণে চুমুক দেওয়ার ভান করে। শাশ্বতদা ইতিমধ্যে চোখের নিমেষে রঞ্জুর সঙ্গে বদল করে নিয়েছে খাওয়ার পাতা। সরমা বোমা ফাটাবার আগেই সেফটি পজিশন নিয়ে নেন শাশ্বতদা। পাকা অভিনেতার মতো খুব মোলায়েম গলায় সরমাকে বলেন, রঞ্জুর খাওয়া দেখতে এসেছো বুঝি? এককালে আমিও খেতে পারতাম, কিন্তু আমি এখন এসব থেকে হাজার হাত দূরে। কি দরকার বাবা, খেয়ে দে সুস্থ শরীরটাকে অসুস্থ করে তোলার। সন্ধে 7টা। শাশ্বত বাসস্ট্যান্ডে বিশুর তেলেভাজা দোকানে। সরমা ঘরে নেই, বেরিয়েছে কোথাও। অফিস ফেরত ঘরে ভালো লাগছিল না শাশ্বতর, তাই চলে এসেছে তেলেভাজা দোকানে। শাশ্বতর লোভাতুর দৃষ্টি তখন গরম তেলের উপর ফুটন্ত চিংড়ির চপের উপর। চপগুলি কড়াইতে হেলছে দুলছে, বুঝিবা নেচে চলেছে হালকা চালে। নাচার ভঙ্গিতে ভাসতে ভাসতে চপগুলি যেন বলছে, দেখো আমাদের, দেখো কেমন সেজেছি আমরা। শাশ্বত মনে মনে বলেন, আহা কি সুন্দর, কি অপূর্ব গন্ধ তোমাদের, ভোলা যায়? এ জীবনে ভুলব না কোনো দিন। তুমি এখানে কি করছো? বাড়ি চলো। সরমার হুঙ্কারে সংবিত ফেরে শাশ্বতর। মুহূর্তে উবে যায় চপ খাওয়ার লোভ। শাশ্বত জানেন সরমার সঙ্গে তর্ক করে কোনো লাভ নেই। রেগে গেলে সরমার মুখ রাগে রক্তবর্ণ হয়ে ওঠে। মুখ থেকে কখনো যেন বেরোয় তুবড়ির ঝিলিক, কখনো বা গাছ বোমার দুমদাম আওয়াজ। এই যখন অবস্থা, কি দরকার প্রকাশ্য রাজপথে বোকার মতো নিজের সম্মান হারানোর? তাই বাধ্য হয়ে ফুটফুটে চপগুলিকে বিদায় জানান শাশ্বত। ফিরে আসেন সরমার পিছু পিছু। ঘরে ঢুকে সরমা ফোঁস করে ওঠেন, ওই রকম একটা আজে বাজে ঘুপচি দোকানে ঢুকেছ? কি রুচি তোমার? শাশ্বত চুপ, তবে নিজের মনে বলে, তুমি তো পেঁপে সেদ্ধ আর হলুদ ঝোল খেয়েও অসুস্থ। তুমি কি করে বুঝবে পোড়া তেলে ভাজা গরম গরম চপের টেস্ট? সরমা তখনও কটমট করে তাঁর দিকে তাকিয়ে আছেন দেখে শাশ্বত উত্তর দেন মাথার উপর ব্যাট তুলে সোজা পুল করার কায়দায়।
কয়েকটা গরম গরম চিংড়ির চপ আনতে গিয়েছিলাম তোমার গেস্ট মানে বর্দিমণির জন্য। এ নিয়ে তোমায় কে ভাবতে বলেছে? মাছের চপ আজ আমি ঘরেই বানিয়েছি, হটপটে ঢুকিয়ে রেখে বেরিয়েছি। কোন আক্কেলে পোড়া তেলের চপ আনতে গেছো? আহা, পোড়া তেলের কি টেস্ট জানো? মাঠের ধারে বেড়ে ওঠা ফুলের সঙ্গে তুলনা করছো টবে লাগানো ফুলের। এ সময় ডোরবেল বেজে ওঠে। বর্দিমণি ঘরে ঢোকেন ছেলে মেয়েদের নিয়ে। জমজমাট আড্ডা চলে। সরমা লুচি সুজি তৈরি করে ফেলেন কথা বলার মাঝখানে। তারপর টিফিন ক্যারিয়ার খুলতে খুলতে বলেন, বর্দি, আপনার জন্য আজ মাছের চপ বানিয়েছি, ভেটকি মাছের। তাই নাকি? ভেটকি মাছের চপ? বাহ, শুধু আমি না, আমার ছেলেমেয়েরাও খেতে ভালোবাসে। কিন্তু টিফিন ক্যারিয়ার খুলতে গিয়ে সরমার চোখ ছানা বড়া। গড়ের মাঠ। শাশ্বতর দিকে তাকিয়ে বলেন, এ কি ভোজবাজি নাকি? চপগুলো গেল কোথায়? শাশ্বত ঢোক গিলতে গিলতে কোনো রকমে সামাল দেন, এ তাহলে রঞ্জুদের হুলো বেড়ালটার কাজ। বেড়ালটার কি বুদ্ধি, একেবারে ম্যাজিক। এদিকে শোনো। সরমা ভেতরের ঘরে যাওয়ার ইঙ্গিত করেন শাশ্বতকে। ভেতরে সরমা কামান দাগার আগেই সারেন্ডার করেন শাশ্বত। বলেন, দেখো, দোষ আমার নয়, আমার উপর রেগো না, দোষ আমার জিভের। এই জিভ দিনকে দিন বড়ই বেয়াড়া হয়ে উঠেছে। কি করি বলো? সরমা আজ দুদিন বাপের বাড়িতে। এই ফাঁকে শাশ্বত নিজের বাড়ির একতলায় খুলে বসেছেন অফিস। অফিস বলতে ক্লাবের অফিস। ক্লাবের নাম ভোজন রসিক সংঘ। দরজার মাথায় ভালো করে সেঁটে দিয়েছেন ক্লাবের প্ল্যাকার্ড। মুখোমুখি চেয়ারে বসে রঞ্জু জানতে চায়, দাদা, আপনি আমায় টিপস দেবেন বলেছিলেন না, কি হলো? হ্যাঁ, টিপস দেব, তবে আজকে শুধু একটা। শোনো, এই হলো ভোজনবিলাস টনিক। শাশ্বত ততক্ষণে আলমারির ভেতর থেকে বের করেছেন 200 গ্রামের একটি বোতল। টনিকের বোতলটি রঞ্জুর দিকে এগিয়ে দিতে দিতে বলেন, জিভ যতক্ষণ লোভে কাতর ততক্ষণ খেয়ে যাবে, আদৌ কষ্ট দেবে না জিভকে। কোনো চিন্তা নেই, খাওয়ার 10-15 মিনিট বাদে এর 2 চামচ পাউডার জলে গুলে খেয়ে নিলেই হলো। ব্যাস, ঝামেলা শেষ। ঘণ্টা 3 মধ্যে পেটে শুরু হয়ে যাবে ছুঁচোর কেত্তন। জিভ আবার লগলগ করবে খিদেই। কি আনন্দ তখন! এটা আমার তৈরি, কি নেই এতে? অ্যালোপ্যাথির অ্যান্টাসিড, হোমিওপ্যাথির পালসেটিলা, কবিরাজির ভাস্কর লবণ, ইসবগুল, আরও কত কি। এর সঙ্গে আমি মিশিয়েছি আমার ব্রেন চাইল্ড সোডা। তাহলে পাবলিসিটি দিন, লোকে জানুক। জানাবো, পেপারে বিজ্ঞাপন দেব, এদেশের ঘরে ঘরে পৌঁছে দেব আমাদের কথা। আমাদের কথা হলো, শুধু খেয়ে যাও, জিভ যতক্ষণ চায় চালিয়ে যাও। জিভের প্রতি অবিচার করা অন্যায়, ঘোরতর অপরাধ। আর হজম করানোর চিন্তা আমাদের, আমাদের ভোজন রসিক সংঘের। আপনার এই অফিস টফিস খুলে বসার ব্যাপারটা বৌদি জানেন? জানেন মানে? জানলে কি রক্ষা ছিল? এতক্ষণে কুরুক্ষেত্র বেঁধে যেত। কিন্তু ওই তো বৌদি এদিকে আসছেন। রঞ্জু আঙুল তুলে সামনের রাস্তার দিকে সরমাকে দেখায়। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। এরকম আরও মজার মজার গল্প শুনতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো।